রাশেদ খান মেনন কি লুট করছে বাংলাদেশে, কি হত্যা করছে, এরা কারা বাংলাদেশে? এবং একটা সিটও পাস করতে পারতো না যদি সঠিকভাবে বিএনপি চাইতো। এরা পাস করা দরকার নাই। ফজলুর রহমান, জামাত এনসিপি নিয়ে আপনার মূল্যায়নটা কি? জামাত এবং এনসিপি নিয়ে এম এ আজিজ যে বিষয়টা বললেন, ধরাসাপ হয়ে গেছে এনসিপি। আমি এদেরকে জন্মই তাদের আজন্ম পাপ, আমি এটা মনে করি। জামাত এই দেশের বিরুদ্ধে জন্মগ্রহণ করছে এবং আজীবন তাই থাকবে। তাদের একটা নিজস্ব একটা আদর্শ আছে, সে আদর্শটা হলো পৃথিবীর যত পশ্চাৎপদ আদর্শ আছে তার একটা। তারা কোরআন, আল্লাহ রসুল, কোরআন এইসব খুব বলে, কিন্তু তারা তাতে বিশ্বাস করে না, কারণ তারা হইল ওহাবি। ওহাবিরা সবসময় হইল ইসলামের বিপক্ষে কাজ করে, বিশেষ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হোয়ার দেয়ার ইজ নো মুহাম্মদ দেয়ার ইজ নো ইসলাম। কাজেই তারা হইল হযরত মুহাম্মদের বিরুদ্ধে কাজ করে, তাকে ছোট করার জন্য কাজ করে। এবং জামাত হইল এই পৃথিবীতে যারা বিশ্বাস করে যে আল্লাহর সঙ্গে তার সৃষ্টির যে সম্পর্কটা, সেই সম্পর্কটা বিভিন্নভাবে হয়, শুধু শরীয়তের মাধ্যমে না। সেইখানে তরিকত থাকবে, মারেফত থাকবে, হকিকত থাকবে, সেই পথে মানুষ চলবে। যার যার যে লাইন অফ রিলিজিয়ন, তরিকা, সেই তরিকা অনুযায়ী চলবে। আপনি দেখেন এই ভারতবর্ষে যে ইসলাম আসলো, কিভাবে ভারতবর্ষে ইসলাম আসলো, এই গরুর বাচ্চাদেরকে এইসব কথা বললে এখন তো আমার তো রাগ লাগে। এক এক সময় মনে হয় রাষ্ট্র কেন এরকম করতেছে, এই বিহেভিয়ার। এই যে পরশু দিনও শাহ আলী সাহেবের মাজার যে ভাঙছে, আর এই শাহ আলী সাহেবের মাজার জামাতের বাপ তার 14 পুরুষের যখন জন্ম হয় নাই, তখন তো হযরত শাহ আলী এখানে আসছে, আইসা এই দেশে হিন্দুর থেকে মুসলমান বানাইছে। সেই শাহ আলীর মাজার যারা ভাঙতে চায়, 190টা মাজার যারা ভাঙছে, যারা মাজারের একজন মুতাল্লি হোক আর হুজুর হোক, তাকে কবর থেকে তুলিয়া পুড়ায় দিছে, যাকে কুপায়ে হত্যা করছে, তারা কি করে এই দেশে ওই যে বলে ইসলামের যে কথাটা তারা বলে, রিয়েল ইসলাম ইন ইন্ডিয়া অর ইন বাংলাদেশ অর ইন পাকিস্তান, যেখানে যেভাবে বলেন রিয়েল ইসলামিক সুফিজম, এবং সেই আহলে সুন্নাতুল জামাত বলেন বা সুফিজম বলেন, তার প্রবক্তা হলো হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া থেকে ধরে, বখতিয়ার খাকি থেকে ধরে, এদেশে শাহ সুলতান থেকে ধরে, এদেশে খান জাহান আলী থেকে ধরে, এবং আমাদের সিলেটের সেই হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ, শাহজালাল শাহপরান থেকে ধরে, গেসুদারাজ থেকে ধরে, শাহ সিপাহসালার শাহ নাসিরউদ্দিন থেকে ধরে, চট্টগ্রামের বাইজিদ বুস্তামিকে ধরে, তাদের মাধ্যমে কিন্তু এই দেশে মুসলমান সৃষ্টি হইল। এইসব মানে এদেরকে আমি ওয়াহাবির বাচ্চারা এইসব কিছুতে বিশ্বাস না করে তাদের সমস্ত মাজারগুলো ভেঙে ফেলবে। এবং পরশুদিন যে ঘটনাটা বা তার আগের দিন যে ঘটনাটা করছে, আমি বুঝি না, আমি সরকারি দল করি, আমার এটা বলা উচিত না। এখানে একজন মানে প্রশাসন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের ব্যাপারে কোনো ধরনের এই যে শুরু হয়েছে, এটা তো এক সময় এমন একটা ঘটনা শুরু হবে, ধর্মের নামে দেশে গৃহযুদ্ধ শুরু হবে, এবং সেই গৃহযুদ্ধের জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে এইসব মধ্যযুগীয় বর্বর জামাত এবং স্বাধীনতা বিরোধী শক্তি। আর এনসিপির ছেলেপেলের কথা বলেন, আমি জানি না কোন চক্রান্তের কারণে এনসিপিকে দাঁড় করে করতে, আমি জানি না, বলবো না, আমি জানি কিন্তু এখন বলবো না। এরা এখন ওই ইউনূস সাহেবের জগতেই আছে, এবং ইউনূস সাহেবের জগতের মতোই তারা নার্সিং পাচ্ছে, তারা সাহায্য সহযোগিতা পাচ্ছে। না হলে এরা কারা বাংলাদেশে? এবং একটা সিটও পাস করতে পারতো না যদি সঠিকভাবে বিএনপি চাইতো। এরা পাস করা দরকার নাই, আমি এটা বললাম কথাটা। এদেরকে অনেকগুলো সিট, সেটা আর বলার দরকার নাই। জনাব এম এ আজিজ, কি বলবেন আপনি এই ইস্যুতে? জামাত আমির স্পষ্ট করে বলছেন যে বিএনপি তার নির্বাচনী ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং তাদেরকে আস্থা করে নিক্ষেপের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছে। এটা আমার অভিমত উল্টাটা। বিএনপি যে ইশতেহারে যেগুলো বাস্তবায়ন করার কথা ছিল, অন্য বড় বড় ইস্যু রেখে ওই ইশতেহারগুলোই বাস্তবায়ন করতেছে। আমি তো মনে করি যে ধরেন এই যে ধরেন এলপিজি কার্ড, এই যে ধরেন
ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষক এগুলো না কৃষক কার্ড, ধরেন কৃষক কার্ড, এগুলো বিজ্ঞানীরা যারা অভিজ্ঞ তারা বলে যে এগুলোতে মানুষ অলস করে। আর ধরেন কৃষক কার্ড দিলেন, কৃষিতে আমাদের করোনা কালে বাঁচায় রাখছে, সারা পৃথিবীতে দাম ডাবল হয়ে গেছে। পশ্চিমা দেশে অর্ডার দিলে, খাবার অর্ডার দিলে একদিন পরে পাইতো, কেউ 7 দিন পরে পাইতো। বাংলাদেশে কিন্তু তেমন উল্লেখযোগ্য ক্রাইসিস হয় নাই। কৃষি খাত বাদে আর কোথাও তো ভর্তুকি এখন না করে যদি ওপেন বলতো যে আমরা এই যে তেল ক্রাইসিস বলেন, এই যে লোন ক্রাইসিস বলেন, সরকার চালানো বলেন, মেনটেন, এইগুলো আমরা করব, ঠিক আছে, আমরা যে ইশতেহারে যে অঙ্গীকারগুলো করেছি আমরা এই প্রায়োরিটি হিসাবে অগ্রাধিকার তালিকায় আমরা এইগুলো আনছি, ওগুলো বাস্তবায়ন করব। হ্যাঁ, এখন ধরেন খাল খনন তার অঙ্গীকার বাস্তবায়ন করতেছে, কিন্তু ফ্যামিলি কার্ড অঙ্গীকার না, ওই তো কৃষক, এগুলো অঙ্গীকার বাস্তবায়ন করতেছে, কিন্তু আমি বলছি অগ্রাধিকার কেমন হবে? খাল খনন করবেন, পানি আসতে হবে না? কোথায় পানি, কোথায়? ভারত তো সব পানি আটকাই দিয়ে আছে। তিস্তা ব্যারেজ হচ্ছে, একটা কাজ শুরু করছে, এই যে আপনার পদ্মা ব্যারেজ এটা একটা পজিটিভ কাজ। পদ্মা ব্যারেজে বাংলাদেশের যে উপকার হবে, পদ্মা ব্যারেজে ভারতের সাথে পানির সমস্যার বার্গেনিং করতে পারবে। পদ্মা ব্যারেজ কিন্তু বিশাল ব্যারেজ হচ্ছে, 2.1 কিলোমিটার পদ্মা ব্যারেজের লেন্থ। হ্যাঁ, এবং এই পদ্মা ব্যারেজে ধরেন বর্ষাকালে যে পানি এসে, এমনি তো পদ্মা মানে ওই পাশে গঙ্গা, তাই না? গঙ্গার পানি তো ভারতও গঙ্গার ওই ওইটা গঙ্গা ব্রিজ চায় না। এখন সবচেয়ে বড় কথা হলো যে তিস্তায় এই যে আপনার ইয়েতে যে আলোচনা হলো, ইলেকশন হলো, আপনার কি আপনার মমতা ব্যানার্জি ফেল করলো পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জির উপরে দোষ চাপাইলো সরকার, বরাবরই বলছে মমতা ব্যানার্জি তিস্তার পানি দেয় না, গঙ্গার পানি দেয় না। মমতা ব্যানার্জি কি করে দিবে? তিস্তার সিকিম থেকে তৈরি কোন পক্ষে উপরে পানি তুলে নেয় 7-8টা ড্যাম, বিদ্যুৎ প্রকল্প। গজলডোবার তো গ্রীষ্মকালে পানি আসে না, এটা কি করবে? পানি পাবে কোথায় সে? তার পানি দরকার নেই। আবার ভারত 40টা রিভার রিঙ্কিং প্রজেক্ট করছে, এটার একটা নদীর, এর ভিতরে গঙ্গা আছে, এর ভিতরে তিস্তা আছে, পানিতে 1 ফোঁটাও পাবেন না। সুতরাং আমাদের যে এখন ব্যারেজ হচ্ছে পদ্মা ব্যারেজ, এটা গঙ্গার পরে আপনার পানি ধরে রাখে, বর্ষাকালে পানি ধরে রাখবে। হ্যাঁ, তারপরে যমুনা নদীর তীর করে ফ্লো আছে, পানি পলি পড়তে পারে, ওগুলো ফ্লো করতে। এখানে অনেক রকম, ধরেন বিদ্যুৎ উৎপাদন হবে, ওখানে টাউন প্ল্যানিং আছে, ওখানে আপনার প্রায় 6টা বড় বড় রিভারের গতি আসবে, এটা দরকার আছে। তো ওখানে আমরা পারি কি ম্যানেজমেন্ট প্ল্যান, এই যে আপনার পাশে ধরেন এই যে হাতির ঝিল করতে পারছি, কিন্তু ম্যানেজ করতে পারছি, আর পানি দিয়ে দুর্গন্ধ, তাই না? চারপাশে দোকান, তাই না? এখন এই যে পদ্মা ব্যারেজটা হচ্ছে, এটা কিন্তু এই যে আমাদের যে পানি সমস্যা ভারতের সাথে, আন্তর্জাতিক রিভারের সব পানি তুলে নেয়, এটা তো বার্গেনিং করা যায়, তারা উষ্মা প্রকাশ করেছে। হ্যাঁ, তো এটা তো এই চুক্তি তো চীন হেল্প করতে চায়, আপনার তিস্তা ব্যারেজে হেল্প করতে চায়। তো এগুলো তো আমাদের এছাড়া তো উপায় নাই। পানি বন্টন নিয়ে কিন্তু বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্পষ্টভাবে বলছেন যে এই পানি বন্টনের বিষয়ে ভারতের আচরণ প্রকাশ করবে যে বাংলাদেশের সঙ্গে তারা কি ধরনের সম্পর্ক চায়। না, বিষয়টা হলো যে ভারতের সাথে সম্পর্ক, ধরেন আমাদের প্রতিবেশী 4 ভাগ 3 ভাগ ঘিরে আছে, আমরা সম্পর্ক রক্ষা করতে চাই, কিন্তু তারা স্বাধীন দেশ হিসাবে, ধরেন গরু চোর হিসেবে গুলি করে বেড়াবে। এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অধিকারী আসার পরেও 3 জনকে গুলি করে মারছে। শুভেন্দু গরু নিয়ে আসে 300 কিলোমিটার দূর থেকে, ভারতীয়রা এপারে পার করে ধরে আনলো, 300 কিলোমিটার কই থাকে? এই যে ফেলানিরে গুলি করে তার কাটায় ঝুলে রাখছিল, তার বিচার হয় নাই আজ পর্যন্ত। তো এরা কেন এটা করে? জি, অসংখ্য ধন্যবাদ এম এ আজিজ। জনাব ফজলুর রহমান, ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি, এই অভিযোগ জামাত আমিরের। তিনি বলছেন যে বিএনপিকে আস্থা করে নিক্ষেপ করার জন্য অপেক্ষা করতে হবে। জি, আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে আমি এটা 2 ভাবে দিতে পারি। একটা হলো আমার দল বা সরকারের যে দৃষ্টিভঙ্গি এটা, আর আমি মুক্তিযোদ্ধা আমার একটা দৃষ্টিভঙ্গি।
আমার মনে হয় আপনি দুটিই বলেন। আমি দুইটাই বলবো। সরকারের দিক থেকে এদের সঙ্গে যে আচরণটা করা হচ্ছে সেটা হলো লিবারেল আচরণ করা হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজ। তা সরকার চালাইতে গিয়ে বিরোধী দলের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ, তা না হইলে তারা সংসদ আসবে না, ব্লক করে দিবে ইত্যাদি ইত্যাদি, বা তারা ঝামেলা করবে, তারা এইটা মনে করা হচ্ছে। আবার আমার দিক থেকে যেটা মনে করা হয় যে ওয়ান্স বিট্রেয়ার অলওয়েজ এ বিট্রেয়ার। যারা মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তারা বাংলাদেশ চায় না। এই দেশটাকে আর কিছু না বানা কিন্তু বাংলা স্থান বানাইতে চায়। এই দেশের সংবিধানটা তারা ওই জঙ্গিবাদীদের মাধ্যমে ৭২-এর সংবিধানটাকে ছুঁড়ে ফেলাইয়া দেয়া একটা সাম্প্রদায়িক, ইট ইজ নট সংবিধান, এটা আফগানিস্তান বানাইতে, সংবিধানটা আফগানিস্তানের মতো বানাইতে চায় তারা। তাদের এখানে সমস্ত হরকাতুল জিহাদ থেকে ধরে এখানে লস্করে তৈয়বা থেকে ধরে এই আদর্শের জঙ্গিবাদী আদর্শের লোকদের যে বট গাছ অথবা ছায়া, তার নাম হলো জামাত। জামাত হলো এই দেশের সবচেয়ে, আমি কি বলবো, ওরা আমাদেরকে ফেলে দিবে। ওই মুক্তিযুদ্ধের পক্ষের লোককে ওই অপেক্ষা করতে হবে আমাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করার জন্য। যদি একবার চোখ উল্টায় বাংলাদেশের মানুষেরা এই দেশে গোলাম হয়ে থাকতে হবে, এই দেশে হাত জোর করে মানুষের পায়ে ধরে থাকতে হবে। যারা বলে যে মুক্তিযুদ্ধের প্রজন্ম হলো সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম, এদেরকে জুতা পিটা যদি করতে পারতো কেউ, এবং মানুষ তাদেরকে জুতা পিটা করবে, কিন্তু এরা যা করতেছে আমার মনে হয় অ্যাডজাস্টমেন্ট এবং কম্প্রোমাইজের রাজনীতি। সাপের সঙ্গে কোনো সময় অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ হয় না, এটা হলো আমার ধারণা। সুযোগ পেলেই সবল মারে। হ্যাঁ, সবল মারে। সাপরে আপনি যত দুধ খাওয়ান, এটা এই কোনোদিন আপনাকে মাফ করবে না। সুযোগ পেলে আপনার দুধটা খাওয়ার পরে তার শক্তি বাড়ায়, এসে সুবল দেবে। আরেকটা কথা আমি প্রত্যেক দিন বলছি, এই যে ধরেন মিলমাল করে চলা, মিলামেশা করে আসেন সবাই মিলে একসাথে চলি, একসাথে খাই থাকি, আমার আপত্তি নাই। কিন্তু কেউ যদি আইসা বলে ঠিক আছে আপনার 10 কেজি দুধ আছে আর আমার আছে 250 গ্রাম গোবর আছে, একটু মিশায় টিশায় খাই আমরা সবাই, চল। দুধ আর গোবর তো মেলানো জিনিসটা জামাতের সঙ্গে অন্যান্য রাজনৈতিক শক্তির ডিফারেন্সটা অতটুকু। জামাতের সঙ্গে এই পৃথিবীতে কেউ অ্যাডজাস্টমেন্ট করে পলিটিক্স করতে পারবে না। আমি সমস্ত পৃথিবীর পত্র পত্রিকা করে দেখছি, যখন সবচেয়ে বেশি বাংলাদেশ উত্তপ্ত ছিল তখন জামাতের সঙ্গে লেখা হইতো জামাত হইল সবচেয়ে মুনাফেক একটি রাজনৈতিক দল এই পৃথিবী। কাজে এদের সঙ্গে প্রতিদিন মিথ্যা কথাটা হইল এদের আসল কথা। কোনো সময় সারাদিনে একটি সত্য কথা বলে না। এরা যে নিজেদেরকে দেখায়, ধরেন আপনি এদের চরিত্রটা বলি, এরা বলে শাহ-আলীর মাজার পোড়ায় দিব আমরা এই কারণে, বা মাজার পোড়ায় দেব, এখানে গাঞ্জা খাওয়া হয়, ভাং খাওয়া হয়, মদ খাওয়া হয়। আমি অস্বীকার করলাম না, খাওয়া হয়। এই কারণে যদি এটা পোড়ায় দিতে হয়, মাজার পোড়ায় দিতে হয়, তাইলে যে মাদ্রাসায় বলৎকার হয় এটাতে কি করা উচিত? আমরা তো বলি না যে মাদ্রাসা পোড়ায় দিতে হবে, আমরা বলি যে এটা বলৎকারটা বন্ধ করতে হবে, সঠিক, বা বাজে কাজ যেটা হয় এটা বন্ধ করতে হবে। এখন তো আমি দেখি, আমি তো মেম্বার অফ পার্লামেন্ট, আমার এলাকাতে দেখি তো কোন মৌলানা সাহেবরা কি করে, টাকা পয়সা কত কিছু নীতি দুর্নীতি, অত আল্লাহু আকবার করে নামাজ পড়ে আবার কি দুর্নীতি, এটা তো আমি দেখি। তাদের নামে কত ধরনের দুর্নীতির অভিযোগ আছে, কত ধরনের, আপনি কল্পনা করতে পারবেন না। এখন আমার কথাটা হইতেছে যে তারা যারা মনে করে যে ওই বিএনপি তার প্রতিজ্ঞা থেকে বা তার থেকে সরে গেছে, না, জুলাই সনদ যে কথাগুলো আছে বারবার আমাদের নেতা বারবার বলছেন যে আমরা ইনটু টু এটা বাস্তবায়ন করব, কিন্তু তারা যেটা চায় এটা হবে না। তারা এই যে গণভোটের মাধ্যমে যেটা বিশ্বাসঘাতকতা করে, জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যে গণভোটটা করছে সেটা হবে না। এখন আপনি বলতে হবে তাইলে আপনারা কেন বলছিলেন যে ভোট দেন, এই কথাটা বলতে পারেন। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা আমি মনে করি আমাদের দল থেকে পার্লামেন্টে দেওয়া হয়েছে। ইউনূসের চেয়ে খারাপ মানুষ, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চেয়ে খারাপ মানুষ বাঙালি জাতির মধ্যে এই শিক্ষা দীক্ষা করে কেউ জন্মগ্রহণ করছে বলে আমি মনে করি না। উনি চাইছিল এই দেশটাকে, আরে পাকিস্তান তো পাকিস্তান, ভালোই পাকিস্তান,
এই দেশটাকে একটা জাহান্নামের দেশ বানায়া মবের মাধ্যমে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি কন্ট্রোল করার চেষ্টা করে, এই দেশে সামান্য ছোট ছোট ছেলেপেলেরা যাদেরকে আমি বলি পিক পকেট, রাস্তার ছেলেপেলে, এদেরকে মন্ত্রী বানায়, এদেরকে নেতা বানায়, এই দেশটাকে সর্বনাশ করে দিছে। যুবক ছাত্র সমাজকে 4টে জেনারেশন ধ্বংস করছে ইউনূস সাহেব। উনি ওই যে আমি ওই দিন বলছি যে উনি 1757 সনে লর্ড ক্লাইভের সঙ্গে মীর জাফরের যে চুক্তি হয়েছিল, যে চুক্তির কারণে 1774 মন্বন্তর হয়েছিল, ঠিক তেমনি আজকের আধুনিক জগতে আমেরিকার সঙ্গে ইউনূস সাহেবের চুক্তিটা হলো লর্ড ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি, এবং এর জন্য অনেক দিন আমাদেরকে খেসারত দিতে হবে। তবে কি আপনি বলেন আমাদের দেশে সেই সন্তান আসবে না যে মাথা উঁচু করে বলতে পারবে যে না, আমার দেশের দেশ বিক্রির যে চুক্তি সেটা আমি মানি না, এটা আমি ছেড়ে ফেলবো? এই কথাটা বলার লোক আসবে না, নিশ্চিতভাবে আসবে। এখন নাই, নিশ্চিতভাবে আছে, কিন্তু উই আর ওয়েটিং ফর দ্য টাইম অ্যান্ড দি টাইম উইল আনসার ইন টাইম। এই কথাটা বলে দিলাম। দি পিপল অফ দ্য কান্ট্রি ইজ ওয়েটিং ফর দ্য টাইম অ্যান্ড টাইম উইল কাম, টাইম উইল আনসার ইন টাইম। এই কথাটা মনে রাখেন। সব কিছু আপনি সব দিনের জন্য আপনি অসত্যভাবে চালাইতে পারবেন না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব এম এ আজিজ। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে মূল্যায়ন, কি বলবেন আপনি? দেখেন ফজলু ভাই একটা সাইড বলছে, আমি তো বলছি তরুণদেরকে ধ্বংস করে দিচ্ছে, এটা নাই। একবারের জন্য বলে নাই তুমি শিক্ষা প্রতিষ্ঠানে যাও। আজকে আওয়ামী লীগ যদি নেপালের মতো ইলেকশন হতো, আওয়ামী লীগের পরিস্থিতি একই হতো, আইন করে নিষিদ্ধ করতে হতো না, এমনি 10টা 15টা 20টা সিট পেত, আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যেত। ইউনূস তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এই সমস্যা করছে, আর সে পরিকল্পিতভাবে এই জাতিকে ব্যাংক্রাফ্ট বানানোর জন্য এই যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এবং এরা প্রতিযোগিতা করে উপদেষ্টা চুরি করছে। দুদকের এই অধিকাংশ উপদেষ্টার বিরুদ্ধে ফরমাল অভিযোগ আছে, ফরমাল অভিযোগ, তদন্ত হচ্ছে না। এই আবার কালকে শুনলাম যে কার কার বিরুদ্ধে প্রধান উপদেষ্টা সহ দেশ ট্রাইব্যুনাল বলছে যে দেশ থেকে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিছে। আরে উনি তো বিদেশ চলে গেছে, আদালতে রিট হয়েছে। হ্যাঁ, উনি তো বিদেশে চলে গেছে, রিট হয়েছে, উনি তো বিদেশ চলে গেছে। উনি তো এই যে ধরেন এই যে তার কারণে, অবজ্ঞার কারণে, অবহেলার কারণে হামে যে প্রায় 300-400 ছেলে মারা গেল, হ্যাঁ, তার জন্য সে একবারের জন্য দুঃখ প্রকাশ করে নাই। কিন্তু সিএনএনের সিও মারা গেছে, ওটার জন্য একটা বিশাল কন্ডোলেন্স। চিন্তা করেন, বিদেশে যায়, হ্যাঁ, কত বাটপার দেশটারে। আপনার ধরেন ইউনিসেফ বারবার সতর্ক করছে, আওয়ামী লীগের সময় ইউনিসেফ থেকে সবসময় টিকা পাওয়া গেছে। তার ওখানে প্রফেসর ইউনূস প্রত্যেকটা মন্ত্রণালয়ে ছাত্র বসায় দিছে। ওখানে তার সাথে 2 জন ছিল, গ্রামীণ ব্যাংকের নূরজাহান বেগম, হ্যাঁ, তাকে পরামর্শ দিছে যে ইউনিসেফের সাথে নিশ্চয়ই টাকা পয়সা পাওয়া যাবে না, টেন্ডার দিতে হবে। আরে টিকা নিয়ে কি টেন্ডার দেবে? টেন্ডার দিতে কেউ আসে নাই, টেন্ডার টিকা বানায় তো কেউ বসে থাকে নাই, কেউ বিদ্যা নাই, আর টিকা নাই। এই যে এখন শিশুরা মারা যাচ্ছে 450 অধিক, 450 অধিক যে আছে, প্রায় 1000-এর অধিক আছে আপনার হসপিটালে। তাদের যখন আপনার নিউমোনিয়া ধরে যায়, এই বাচ্চাদের তো ইমিউনিটি থাকে না, বাচ্চারা বাঁচতে পারে না। এটা তো আমি এই জন্য বলছি, এটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, এটার বিচার হওয়া উচিত ছিল, কেন বিচার হয় না? এখন এই জন্য বলছি, হয়তো তারেক রহমান সাহেব আলাদা আলাদা কিছু ভাবছে কিনা জানি না, কোনো তো অ্যাকশন দেখতে পাচ্ছি না। দুর্নীতির বিরুদ্ধে ইউনূস কেন বিদেশ থেকে গেল? সে দেশটারে ফোকলা বানায় দিচ্ছে। 24 লাখ কোটি টাকা ফরেন দেনা রেখে গেছে। হ্যাঁ, আপনি বলেন এবারে বাজেট দিতে হবে 9,30,000 টাকার বাজেট প্ল্যানিং করতেছে। 30,000 কোটি টাকার বাজেট, হ্যাঁ, আপনি না 9,30,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা বাজেট প্ল্যান করতে, টাকা পাবে কোথায়? 24 লক্ষ কোটি টাকার লোনও সত্যি করতে হবে, বাজেটের জন্য টাকা সংগ্রহ করতে হবে, IMF এর লাস্ট কিস্তি বাদ আছে। আবার আমরা এখন উন্নয়নশীল দেশে চলে যাব, তখন আমরা তো আপনার কোনো ভর্তুকি পাবো না, সুবিধাটা পাওয়ার কথা সেই অবস্থান থেকে সরে যাব পারবো না। আবার আমেরিকার সাথে চুক্তি করে রাখছে, সব পণ্য কিনতে হবে তাদের কাছ থেকে, এবং বড় বড় রেটে, বড় বেশি দামে।
তা আমি তো দেখতেছি অলরেডি গভর্নমেন্ট প্ল্যান করছে বিদ্যুতের দাম বাড়ায় দিবে। বিদ্যুৎ তো হলো জীবন জীবিকার লাইফ লাইন। বিদ্যুতের দাম বাড়ানোর সাথে সাথে সব জিনিসের দাম বেড়ে যাবে, সকল জিনিসের দ্রব্যমূল্য। এবং অর্থমন্ত্রী তো পরিষ্কার বলেই দিল যে নিত্য পণ্যের দাম ডাবল হবে বেড়ে। দেশটা কি হবে বলেন? মানুষের পেটে যখন ক্ষুধা থাকে তখন তো আর আইন কানুন মানবে না। এখন ধরেন এই যে সুপ্রিম কোর্টের ইলেকশন হলো না, প্রেস ক্লাবের ইলেকশন হয়তো হবে না, এরকম হচ্ছে, সারা বিশ্ব নিন্দা করতেছে। এগুলো কি? আমরা গণতন্ত্রে অভ্যুত্থান তো একটা ঘটছে, নেতা ধরেন কিছু হয় নাই, অভ্যুত্থান তো ঘটছে। সঠিক। তা আপনি গণতন্ত্র চান, আইনের শাসন চান, সুশাসন চান, প্রফেশন গুলোতে ইলেকশন হচ্ছে না, কি করবেন আপনি? হ্যাঁ, আপনি আবার প্রফেশনাল সেলফ ক্রিটিসিজম। আমি তো পেশাজীবী, আমি যদি পদধারী হই, পেশাজীবী হই, তাহলে আমার পেশাজীবী ইলেকশন করার প্রয়োজনটা কি? হ্যাঁ, আপনি পদধারী ধরেন, এখন যে সুপ্রিম কোর্টের যারা নেতা হইলো তার ভিতরে বিএনপির পদধারী আছে না? আচ্ছা। হ্যাঁ, ধরেন খোকন ভাই প্রেসিডেন্ট হয়েছে, উনি তো আগে ওনার যে সুনাম ছিল, এই ইলেকশন করে তো ওনার সুনাম অধঃপতনে গেছে, কি লাভ হয়েছে? উনি তো এমনি ইলেকশন, সবাই ইলেকশন থাকলেও তো উনি জিততো। হ্যাঁ, তো এই জন্য বলছি যে দেশটা সব আউলায় যাচ্ছে, কেন যেন আউলায় যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে সঠিক পথে চলছে বলে মনে হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কাছে, অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার কাছ থেকে যদি একটু মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থান নিয়ে আপনার এই মুহূর্তের ভাবনাটা কি? মুক্তিযুদ্ধ আর জুলাই অভ্যুত্থান যেটা আপনি বলেন, আপনাদের মতো সিনিয়র সিটিজেন যারা, তারা যখন বলেন আমি খুব আতঙ্কিত। না, আমরা দুইটাকে কিন্তু এক করছি না। আচ্ছা, ঠিক আছে। আপনার মূল্যায়নটা শুনবো। মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই অভ্যুত্থানের দুইটা দিক। মুক্তিযুদ্ধ হলো বাঙালি জাতির অস্তিত্বের শত শত বছরের স্বাধীনতার সংগ্রামের শেষ 9 মাসটার নাম হলো মুক্তিযুদ্ধ। এই কারণে আমাকে মুক্তিযোদ্ধা বলা হয়, স্বাধীনতা যোদ্ধা বলা হয় না। শত শত বছরের বাঙালি জাতি ছিল, রাষ্ট্র ছিল না। এই রাষ্ট্র তৈরি করার জন্য আমরা শেষ পর্যন্ত যুদ্ধ করতে হইলো, 30 লক্ষ লোক জীবন দিল। কোথায় কি? আর এই সব স্বাধীনতা বিরোধী শক্তি আজকে 5ই আগস্টকে মুক্তিযুদ্ধের সমসাময়িক করে। 5ই আগস্টের দুইটা দিক, একটা হলো বিএনপির জমি, বিএনপি বীজ ফলাইছে, বিএনপি চারা লাগাইছে, সার দিছে, বড় করছে, হলুদ করছে, ধান হয়েছে, কাটার সময় সবাই মিলেমিশে কাটছে, ছেলেরা এর মধ্যে সামনে থেকে কাটছে। এখন এবং এই বিএনপির এইটা হলো একটা গণতান্ত্রিক রূপ, এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, গণতান্ত্রিক রূপ আন্দোলনের। আরেকটা রূপ হলো চক্রান্তের রূপ। 5ই আগস্টের পর থেকে বলা শুরু করলো, আমরা কি শুধু একটা ইলেকশনের জন্য 5ই আগস্ট করছি? আমরা 5ই আগস্ট করছি 72-এর সংবিধান পরিপূরণ করার জন্য, 71 যে কিছু না, এটা প্রতিষ্ঠা করার জন্য। এই ধরনের চক্রান্ত সব কথা। আমরা এই দেশে শরিয়া আইন করতে চাই, আমরা এই দেশে এই করতে চাই। পৃথিবীর কোন দেশে শরিয়া আইন? এটা আমার জানতে বড় ইচ্ছা করে। এক, যে পাকিস্তানকে ওরা বাবা ডাকে, আব্বা যান। অনেক এখানে আমি আর বলতে চাই না, কারণ বয়স হয়েছে এগুলো বলে। আমি সেই পাকিস্তানে কি শরিয়া আইন? পাকিস্তানে কি গণতন্ত্র? তাহলে কি ইমরান খানকে আজকে বছরের পর বছর জেলে থেকে মৃত্যু সজ্জায় থাকতে হইতো? আমি তাই আজকে বলি যে এটা হলো ওদের দিকটা, 5ই আগস্টের দিকটা ছিল ভিন্ন একটা চক্রান্ত, আর বিএনপির দিকটা ছিল গণতান্ত্রিক আন্দোলন, মানুষের দিকটা ছিল। আমিও গেছি, আমার ছেলেরা গেছে, সব গেছে, আজ সব গেছি যে শেখ হাসিনাকে রাখা যায় না, তার সরকার চলে যাওয়া উচিত। কাজে 5ই আগস্ট নিয়ে এটা আমি আপনাকে একটা কথা বলি, দেশটা ইউনূস সাহেব সর্বনাশ করে রেখে গেছে এবং এই চক্রান্তে এই দেশটা চলতেছে। আমি ওই দিন দেখলাম হঠাৎ করে আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেছে মিছিল করে, হাজারে হাজার। এর চেয়ে সঠিক সিদ্ধান্ত হয় না। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত করতে না পারেন, মুক্ত চিন্তায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবর্তিত করতে না পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আপনি হাটহাজারি মাদ্রাসার হাত মতো করে, হাটহাজারি মাদ্রাসা আমি সেলিউট করে, তারা তাদের মতো করে করুক, কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হাটহাজারি মাদ্রাসা না। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মাদ্রাসা বানায় ফেলেন, এই দেশে কোনো মনুষ্যত্ব, বিবেক, কোনো রাজনীতি, কোনো গণতন্ত্র, কোনো মুক্ত চিন্তার বিকাশ থাকবে না এই দেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত করতেই হবে। সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে মুক্ত চিন্তার একটা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে হবে। সেখানে আলোকিত মানুষ হবে, সেখানে রিসার্চ হবে, সেখানে জ্ঞানে বিজ্ঞানে আমরা পৃথিবীর সঙ্গে কন্টেস্ট করব। সেই জায়গাগুলো যদি না হয়,
তাহলে অনর্থক আমরা এখানে বৈশা বৈশা ওই যে রাজাকারের আলবদরের বাচ্চাদের হাতে বিশ্ববিদ্যালয়গুলো ছেড়ে দিলে এবং এরা যা ইচ্ছা তা করবো। আরে এরা যা করে এটা তো অকল্পনীয়। আমি তো বলতে চাই না, এরা তো আমার সন্তানের সমান। এরা মেয়ে ছেলের ইতিহাস অমুক তমুক, এই দেশটাকে নিয়েছে কোথায়? এরা এটা কি দেশ নাকি? ওদের বাপের জন্মের আগে বলতে গেলে, কারণ এদের অনেকের বাপের বয়স 56 বছর না, এদের বাপের জন্মের আগে আমি যুদ্ধ করে শেষ করছি। কাজে আমি আজকে বলতে চাই দেশটাকে এরা নিয়ে গেছে কোথায়? নারীকে আজকে নিয়ে গেছে, যারা প্রগতির কথা বলে, নারী মুক্তির কথা বলে, যারা নারী নীতির কথা বলে, এদেরকে এরা বলে পতিতা। আজকে বেগম রোকেয়ার হলটার সমস্ত নাম দাম ভাঙিয়ে ফেলছে। আমি অন্য কথা বাদ দিলাম, আজকে সুফিয়া কামাল থাকলেও এই দেশে বসবাস করতে পারতো না। এটা তসলিমের কথা, তসলিমা নাসরিনের কথা নাইবে বললাম, যাকে আজকে 94 সন থেকে এই দেশ হ্যাঁ ওদের অত্যাচারে চলে গেছে। এখন তো নারী মুক্তি, নারী শিক্ষা, যারা আমার মা আমার বোন, এদের কাছে তারা হলো ভোগের একটা বস্তু। কাজে এই জায়গাতে যদি আপনি রাজনৈতিক দলের মধ্যে যদি রিয়েল জাতীয়তাবাদী শক্তি না আনেন, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যদি না আনেন, এটা আওয়ামী লীগ না। এটা আবারও বলতেছে, দিস ইজ নট আওয়ামী লীগ। শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা অন্যায় করছে, অপরাধ করছে, কঠিন শাস্তি হোক। কিন্তু আওয়ামী লীগের যারা কোনো অপরাধ করে নাই অথবা অন্য কেউ অপরাধ করে নাই, সেখানে মুক্ত রাজনীতি করার তাদেরকে যদি সুযোগ দেয়, দেশ বাঁচবে, বিএনপি বাঁচবে, তারেক রহমান বাঁচবে, না হলে আমরা কেউ বাঁচবো না। এইরকম সুপ্রিম কোর্টের মতো, ঢাকা বারের মতো ইলেকশন করে যদি 100 ভোটের মধ্যে 33টা ভোট পড়ে, ওই ইলেকশন করার কোনো, এই গণতন্ত্রের কোনো জাস্টিফিকেশন নাই। যে কথাটা আজিজ ভাই বলছে, আমিও বলছি। শেখ হাসিনা এবং তার সরকারের যে বিচার, সেই বিচারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? নিশ্চিতভাবে আমি মনে করি একটা ফেয়ার বিচার হওয়া দরকার, তাদের ফেয়ার বিচার হওয়া দরকার। এটা আপনি ওই জামাতে ইসলামের মতো করে না, একটা ফেয়ার বিচার হওয়া দরকার। আইনের মাধ্যমে একটা ফেয়ার বিচার, যদি তারা যারা অন্যায় করছে প্রত্যেকের বিচার হওয়া দরকার। না যারা অন্যায় করে নাই তাদেরকে অবশ্যই তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া। আমি এখনো বলি, আমি ওই দিনও বলছি, আজকেও বলি, কোন মুক্তিযোদ্ধাকে জেলখানায় রাখা, এটা আমি মনে করি বাংলাদেশের জন্য এটা একটা অসম্মানের ব্যাপার। কারণ পৃথিবীর যে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এই যে আব্রাহাম লিঙ্কনের সময় বলেন, আর কিউবার বাদিসটাকে তারা ফিডেল ক্যাস্ট্রোর সময় বলেন, ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে কালাপানিতে নির্বাসিত যারা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, তারা বলেন তাদের কেউ জেলে যায় নাই। যদি শেষ বিচারে যদি দেখা গেছে যে তার জেল হয়েছে, সে অন্যায় করছিল, গেছে, কিন্তু শেষ বিচার পর্যন্ত প্রত্যেকেই জামিনে ছিল। এমনকি কিউবার মুক্তি দিবসে ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে টেবিলের উপরে পা তুলে আইসা মুক্তিযোদ্ধা যারা, তারা সিগারেট খাইছে, আনন্দ করছে, ফুর্তি করছে, সবকিছু করছে, মানুষ দেখছে। সেই মুক্তিযোদ্ধাদেরকে আপনি যে আমির হোসেন আমর বয়স 89 বছর, তাকে জেলে রাখছেন কেন? সে কারণটা কি? আর রাশেদ খান মেনন কি লুট করছে বাংলাদেশে, কি হত্যা করছে? তুফাইল আহমদের বউ মারা গেছে, মানুষ তাকে ধরে নিয়ে গেছে, তার স্ত্রী ভাবিকে দেখতে গেছে, তুফাইল আহমদ সব হাসতেছে, মানে সে তার কোনো শেষ নাই। তার নামে আপনি ওয়ারেন্ট জারি করেন কেন? হ্যাঁ বুঝছি, তারা অধপতিত কাজ করছে, আওয়ামী লীগ, তারা অধম ছিল, এই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা শাস্তি দিছে। তারা অধম বলে আমি উত্তম হব না কেন? তারা অধম, কিন্তু আমি উত্তম। এটা তো তাইলে আবার রিপিট হবে, হিস্ট্রি উইল রিপিটস ইটসেলফ। আবার যদি কোনো সময়ে আমাদের যদি কোনো স্মরণে সরে যেতে হয়, তাহলে আমার কবরে তো মানুষ গিয়া করবে, তুলে ফালায় দিব, আমাকে পুরায় দিব। এই রাজনীতি, এই প্রতিহিংসা রাজনীতি আমি মনে করি মুক্তিযোদ্ধা যারা, এটা একটা লিস্ট করা দরকার, তাদেরকে আগে বেল দেওয়া হোক এবং মানুষ জানুক, পৃথিবীর মানুষ, যে মুক্তিযোদ্ধাদেরকে বেল দেওয়া হয়েছে এবং তাদের। অসংখ্য ধন্যবাদ।